আর সর্বাঙ্গে? রিমো মায়ের কণ্ঠ পেয়ে পাশ ফিরে তাকালো। মায়াকে দেখে চোখের পাতা নাড়িয়েই বলে, সর্বাঙ্গে এতটাই ব্যথা যে এখন বেঁচে থাকতে ইচ্ছা করছে না। একজন ধর্ষিতার মুখের কথা এর থেকে আর কি বা হতে পারে। মায়া স্থির চোখে রিমোর দিকে তাকিয়েই বলে, তোমার শরীরের ব্যথাকে কখনো কমিয়ে রাখবে না, ব্যথাকে জাগ্রত করো। সিয়া আর হিয়া ভ্রু কুঁচকে তাকিয়েছে। এটা কি শেখাচ্ছে মায়া? এই সময় মানসিকভাবে আরো সুস্থ রাখতে হয়। মেয়েটা তো একটু সান্ত্বনার প্রয়োজন। মায়া উল্টো কথা বলছে কেন? মায়া আবারও বলে, মেয়েদের সম্মান ধরে রাখার জন্য তাদের জীবনের আঘাতগুলোকে নিজের মাঝে পুষে রাখাটা খুব প্রয়োজন। আঘাতগুলো যখন নিঃশেষ হয়ে যায় তখন মেয়েদের আবার নতুন রূপে আঘাতপ্রাপ্ত হতে হয়। এতবার আঘাত না হয়ে একবারই না হয় আঘাত থেকে পুষে রেখে জালিমদের বিনাশ করলে। জালিমের হয়ে লড়াই করতে ক্ষমতা লাগে, যেটা আমার নেই। ক্ষমতা না বলো, মানসিক অবস্থা। তুমি নিজেকে একটাবার প্রতিবাদী হিসেবে গড়ে তোলো, দেখবে ক্ষমতা আপনা আপনি চলে আসবে। আমার এখন উপায় কি? আমি কিভাবে নিজেকে কলঙ্ক থেকে মুক্ত করব? নিজেকে কলঙ্ক থেকে মুক্ত করার আগে নিজের মাঝে মনোবল শক্তি আনো। তুমি পারবে অন্যায়ের হয়ে লড়াই করতে। এটা মস্তিষ্কে ভালোভাবে আঁকড়ে নাও। অন্যায়ের বিরুদ্ধে যেতে গিয়ে যদি জীবনটাও দিতে হয় দিয়ে দিব, কিন্তু সম্মান ফিরিয়ে আনতে লড়াই করাটা প্রয়োজন। আমার কথা কেউ শুনবে? পাশে তো আমরা আছি, আমরা শুনলে বাকিরাও শুনবে। শুধু সৎ সাহস রাখো। রিমোর মতো যদি বাকি ধর্ষিতাদের পাশে একটা করে মায়া থাকতো তাহলে সমাজে ধর্ষণ কমে যেত। ভাবছে সিয়া আর হিয়া, তারা আসলেই ভাগ্য নিয়ে জন্মেছে, যেখানে যায় পারিবারিক কার্ড নিয়ে যায়, কোথাও কেউ হেনস্থা করতে পারে না। আহা জীবন! বাবার অর্থ সম্পদ ভালো বলে তাদের কেউ কোনো কিছু করতে পারে না। দূর থেকে লোভাতুর দৃষ্টি আসলেও কাছে ছুঁতে পারে না কেউ। রিমোতে ধর্ষণ সহজেই হয়ে যায়, কিন্তু ক্ষমতা থাকা মানুষদের খুব কম। আজকাল তো কিছু স্মার্ট যুগের নারী আছে নিজে থেকেই শরীর বিলিয়ে দেয়। একজন নারী হয়ে আরেকজন নারীর সংসার নষ্ট করে, একজন নারী হয়ে আরেকজন নারীর সর্বনাশ করতে অহরহ মানুষকে দেখা যায়। এই কালনাগিনী থেকে মুক্তি মিলবে কবে কেউ জানে না, শুধু করতে থাকে অপেক্ষা। মায়ের অনেক বোঝানোর পর রিমু রাজি হলো কোর্টে যাওয়ার জন্য। মায়ের ওপর সন্তুষ্ট রিমুর বাবা মা, সাথে রাজের কাছেও। রাতের বেলায় হাসি হাসি মুখ করে হাতে লোশন মাখতে থাকে মায়া। নীল রঙের নাইট ড্রেস পরে আছে, চুলগুলো পিট। রাতের বেলা হাসি হাসি মুখ করে হাতে লোশন মাখতে থাকে মায়া। নীল রঙের নাইট ড্রেস পরে আছে, চুলগুলো পিঠ বরাবর। আহামরি বড় বা ছোট না, ছেড়ে দেওয়া স্ট্রেট চুলগুলো পিছে এলিয়ে আছে। মনটা তার নিজের শরীরের যত্নের দিকে। মাত্রই গোসল করেছে, এবার একটা ফ্রেশ ঘুম দিবে। কিন্তু রাজ থাকতে কি এটা সম্ভব? রাজ মাত্র বাসায় এসেছে, বাইরে থেকে খেয়ে এসেছে সে। তাই মায়া আজ আর অপেক্ষা করেনি। রাজ ঘরে ঢুকে মায়াকে দেখে মায়ের পেছন থেকে জড়িয়ে ধরে। মায়ের চুলে মুখ কুচিয়ে বলে, আমার এখন একটু রিফ্রেশমেন্ট চাই মায়াবতী। মায়া রাজের দিকে ফিরে রাজের মুখে হাত রেখেই বলে, একটা হট শাওয়ার নিয়ে আসুন, ঘুমটা অনেক ভালো হবে। হট শাওয়ার? হুম, আমি তো শাওয়ার নিয়ে এসে এখন রিল্যাক্স ফিল করছি। আচ্ছা, হ্যাঁ। তাহলে চলো কোথায়? হট শাওয়ার নিতে। আমি নিয়েছি শাওয়ার, আর নিব না। আপনি জানতো আমি আমার মায়াবতীর উষ্ণতা নিয়ে হট শাওয়ার কমপ্লিট করতে চাই। মন্ত্রীমশাই। রাজ মায়ের নাকে নাক ঘষে মায়ের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুম্বন দিয়েই বলে, নো মোর ওয়ার্ডস, আই নিড অনলি হট শাওয়ার উইথ ইউ ওয়াইফি। মায়াকে কোলে করে নিয়ে গেল বাথরুমে। বাথটাবে রেখে মায়ের কোমরে হাত রাখলো রাজ। মায়ের চোখে তাকিয়ে থেকে বলে, আমার সারাদিনের ক্লান্তি নিবারণের একমাত্র ওষুধ আমার মায়াবতী। আপনি রোম্যান্সের নামে আমাকে টর্চার করছেন। এই শীতে আবার গোসল করতে ভালো লাগে না। আমার ক্ষুদ্র ক্ষুদ্র টর্চার তোমাকে হজম করতে হবে মায়াবতী। বলেই রাজ মায়ের ওপর তার টর্চার শুরু করে দেয়। মায়া বাধা দেয় না রাজকে। রাজের সুখে সেও তো সুখী। শর্ট শাওয়ার শেষ করে ঘরে এসে শীতে কাঁপছে মায়া। ওয়ার্ড্রপ থেকে আরও একটা নাইটি নিয়ে পরে নিল। শীত এবার একটু বেশি করছে মায়ের। তাড়াতাড়ি লোশন নিয়ে গায়ে মাখতে থাকে, চুলগুলো ভিজে আছে। রাজ এখন উদম শরীর, শুধু জিন্স পরা।
মায়ের পাশে দাঁড়িয়ে আয়নায় চোখ রেখেই বলে, হট শাওনে এইভাবে শীতে কাঁপছো কেন মায়াবতী? শাট আপ। এইটা হট শাওয়ার ছিল না, এটা টর্চার শাওয়ার ছিল। তোমার আমার বাথরুম বিলাস ছিল। অভদ্র লোক কোথাকার। রাজ মায়াকে নিজের বাহুর মাঝে নিয়ে গান গাইতে থাকে। অভদ্র হয়েছে আমি তোমারই প্রেমে, তাই মায়ের সরতে নেবে রাজ আবারও শক্ত করে ধরে গাইল। কাছে আসো না, আরো কাছে আসো না, কথা বলো না, কোনো কথা বলো না। বাকিটা ওরাই ভালো জানে। আজকে রিমোর জন্য সবাই কোর্টে যাচ্ছে, আর মাত্র কিছু সময়, এরপরেই সত্য মিথ্যা লড়াই হবে। রাজ ও মায়া মিলে নিচে এসেছে। মাহমুদ সর্দার রাজের কাঁধে হাত রেখেই বলেন, তোমার জয় হয়ে ফিরবে। দুজনেই স্মিত হাসি উপহার দেয়। সিয়া হিয়া অন্যান্যরা অন্য গাড়িতে করে একটু পরে বের হবে। এখন আপাতত মায়া ও রাজ আগে গিয়ে উকিলের সাথে আর একটু ভালোভাবে সবকিছু গুছিয়ে রাখবে। গাড়িতে উঠে বসলো দুজনে। ড্রাইভার গাড়ি চালানো শুরু করতেই কিছু পথ পরে রাজের কাছে কল আসে। রাজ রিসিভ করতেই অভ্যাস থেকে জানায়। আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছেন। রাজ যেন কানে ভুল কিছু শুনলো, ভ্রু কুঁচকেই বলে, কি বললে? জি স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। জ্ঞান নেই লোকটার। রাজের কান থেকে ফোনটা পড়ে গেল নিচে। মায়া অবাকের সাথে পাশ ফিরে রাজের মুখটা দেখে। ড্রাইভারকে বলে গাড়ি থামালো। নিচ থেকে ফোনটা উঠিয়েই বলে, কি হয়েছে? আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি করিয়েছে ওই শয়তান লোকগুলো? রাজ বুকে হাত দিয়ে সিটে হালা দিয়ে চোখ বন্ধ করে। চোখের সামনে বেশি আসে একটা মানুষের মুখ। নাম তার রোহিণী খান। হ্যাঁ, এখন রাজ তার মায়ের কথা ভাবছে। চোখের সামনে মাকে দেখতে পাচ্ছে। শুধু ভেবেছিল মায়ের ধর্ষকদের খোঁজ না পেলেও বর্তমান যারা ধর্ষক আছে তাদেরকে রাজ ঠিকই শাস্তি দেবে। পারলো আর কই। উকিলের তো আজকে অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছুই গোপন থাকে না। এদিক ওদিক কোনো এক দিক থেকে তথ্য পেয়েছে শত্রুপক্ষ। হয়তো রাজের দলের কেউ গাফিলতি করেছে। করেই তো এমন অহরহ। রাজনীতির মাটিটা শত্রু অনেক সময় নিজে অতি নিকটেই থাকে। বুকের বাম পাশে চিনচিনে ব্যথা মায়াবতী। মায়ার অস্থির চাহনির সাথে ভালোবাসার হাত ছোঁয়ালো রাজের বুকে। রাজ সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরেই বলে, হেরে যাব আমি, স্বামীর রাজ হেরে যাবে মায়াবতী। মায়াবতীর ইচ্ছা পূরণ করা মন্ত্রীমশাই কি করে হেরে যায়? মন্ত্রীমশাই যখন তার মায়াবতীর ইচ্ছা পূরণ করতে হাজারো শত্রুর সম্মুখীন হয় তখন এই ব্যাপারটা তো তুচ্ছ। আমার মাকে বাঁচাতে পারেনি, কারণ আমি ছোট ছিলাম। কিন্তু আজ আজ তো আমি বড়, ক্ষমতায় আছে। তাহলে কেন আমি কোনো সুরাহা করতে পারছি না? স্বামীর রাজ আজ ব্যর্থ হতে চলেছে। সমাজের কাছে সে পরাজিত। লক্ষ্য স্থির রাখুন আপনি। আপনার তো এভাবে ভেঙে পড়া মানায় না। আপনি তো কঠিন পরিস্থিতি খুব সহজেই সামলাতে জানেন। কিছু কিছু বিষয় থাকে যেগুলো সহজভাবে মেনে নেওয়া যায় না। বিষয়টা যদি হয় মা জড়িত, তবে তো তা আরও কঠিন। মায়ের রাজের পরিস্থিতি বুঝতে পারলো। মায়ের সাথে যেটা ঘটেছে সেটা মায়া ভালোভাবে জানে না, কিন্তু হালকা পাতলা আভাসে পেয়েছে। মায়া নিজের ফোন নিয়ে কল করতে থাকে। নিজের উকিলের কাছে কল দিতেই তার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে। মায়া বলে, মিস্টার জাভেদ আছেন? উনি তো আমেরিকায় গিয়েছেন ম্যাম। ওহ। মায়া রাজের দিকে এক পলক তাকালো। রাজ যা বোঝার বুঝে নিল। আজ কেসে যেটার সম্ভাবনা নেই। মায়ের তবুও একটু শান্তি লাগছে যে দুজন ধর্ষককে নিজের হাতে শেষ করেছে। এখন শুধু একজনের কেস। মায়া মনস্থির করে নেয় এই ছেলেটার যদি আইন কোনো ব্যবস্থা না নেয় তাহলে মায়া ওর সিক্রেট রুমে কারেন্ট শক দেবে। এর মধ্যে কল আসে হিয়ার। মায়া রিসিভ করতে হিয়া বলে, তোমাদের গাড়ি থামিয়েছো কেন? আমরা ক্র্যাশ করে গেলাম মাত্র। মায়ের সামনে তাকিয়ে দেখে ওদের গাড়িটা চলে যাচ্ছে। আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে হিয়া। রিমুর হয়ে কোনো উকিল পাওয়া যাচ্ছে না। আমার পার্সোনাল উকিল এখন আমেরিকায়। হিয়া চমকে উঠেই বলে, তাহলে কি হবে? আমরা হেরে যাব। সিয়া পাশে থেকেই বলে, হারবো কেন আমরা? আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে। এখন উকিল ঠিক করতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবে, আর কোর্টের সময় তো আছে মাত্র 20 মিনিট।
সবাই চিন্তায় পড়ে গেল। রুদ্র বলে ওঠে, এত চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আপনি এত গা ছাড়া কথা বলছেন কিভাবে রুদ্র ভাই? আরে উকিল রেডি হয়ে যাবে, চিন্তা করতে না করতো। উকিল কোথা থেকে আসবে শুনি? মার্সিডিজ মেবাক এক্সেলেরে করে আসবে। হেয়ালি করবেন না তো। রুদ্রকে রাগ দেখিয়ে মায়ের উদ্দেশ্যেই বলে। এখন কি করব ভাবি? রুদ্রকে দাও তো হিয়া। হিয়া মুখে কিছু না বলে ফোন এগিয়ে দিল। পাশেই ড্রাইভ করছে রুদ্র। ফোনের দিকে তাকিয়ে মৃদু হেসে ফোন নিয়ে নেয়। ফোন কানে নিয়েই বলে, বলুন ভাবিজি। উকিল কি সত্যি আসবে? 100%। সময়ের মধ্যেই আসবে তো? Yep. ওকে। মায়া কল কেটে ড্রাইভারকে বলে, গাড়ি চালান, চিন্তা করবেন না মন্ত্রীমশাই, ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? নতুন উকিল আসছে। নতুন উকিল? হুম। নাম কি? চিনি না আমি, রুদ্র বলল শুধু আমাকে। রুদ্র যখন বলেছে তখন ব্যবস্থা একটা হয়েছেই। কোর্টের কাছে এসে দাঁড়ালো সবাই। রাজকোর্টের বড় দরজার দিকে তাকিয়ে বলে, আমাদের পক্ষের উকিল কোথায়? অপর পক্ষের উকিল তো এসছে। রুদ্র চুলগুলো হাতিয়ে সেট করেই বলে, লুক অ্যাট দ্য মার্সিডিজ ব্রো। বড় লোহার গেট দিয়ে ঢুকছে পরপর দুটি মার্সিডিজ। প্রথমটা কালো, দ্বিতীয়টা লাল। সবাই সেদিকে চেয়ে আছে। মায়ারাজ এক সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছে। সবার আগে তারা। ওর অপরপক্ষের উকিলও আগ্রহ নিয়ে চেয়ে আছে এই গাড়ির দিকে। এত বড় দামি গাড়িতে কে আসলো এটা দেখার আগ্রহ সবার। মিডিয়ার লোকজন নিজেদের কাজে এগোতে থাকে। টিমুর এই লড়াইয়ে মার্সিডিজ গাড়ি করে কে এসেছে এটাই সবার প্রশ্ন। প্রথম কালো গাড়িটি থামতে সামনের ড্রাইভার গিয়ে পেছনের দরজাটা খুলে দেয়। সেখান থেকে প্রথমে একজোড়া কালো বুট পরা পা নামে মাটিতে। এরপর উকিলের পোশাকে দেখা যায় লোকটির পেছন পাশ। পেছনের লাল গাড়ি দিয়ে বের হলো দুজন। দুজনের চোখেই সানগ্লাস। একজন আরহাম খান বীর, আর একজন এই মাফিয়া বীরের জানেমান যারা। জারার হাত ধরে বীর উপরে উঠে রাজের পাশে দাঁড়ালো। রাজ এবার একটু রিল্যাক্স হলো। বীরের দিকে ফিরেই বলে, উকিলের জন্য এতটা সুরক্ষার ব্যবস্থা? আগের উকিলের কিছু হলেও তোর হৃৎপিণ্ড এখনো চলাচল করছে, এই উকিলের কিছু হলে তোর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, তাই এই উকিলের জন্য এতটা সুরক্ষার ব্যবস্থা। কি উকিল যার কিছু হলে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে? একবার মাথাটাই ঘুরিয়ে দেখ। রাজ মাথাটা ঘোরাতেই যেন বড় একটা ঝটকা খেলো। সাথে করে ঝটকা খেলো সর্দার বাড়ির অনেকেই। সিয়া হিয়া চিৎকার দিয়েই বলে, বাপ্পা, উকিল? রাজ হা করেই বলে, কিভাবে কি? ফুফা ওকালতি নিয়ে স্টাডি কমপ্লিট করেছে, এটা অনেকের জানা নেই। রাজনীতিতে ঢুকেছিল কোন দুঃখে? আমার বাবার ব্যাপারে তুই এত জানলে কিভাবে? তোর কাছে অ্যাক্সিডেন্টের খবর আসার আগে আমার কাছে আসে খবর, তখন ফুফা আমার সাথে কথা বলে। এর ঠিক কিছুক্ষণ পরই রুদ্র জানালো, তুই মাত্রই জেনেছিস, পরিস্থিতি সব জানিয়ে দিল। মাহমুদ সর্দার এগিয়ে এলো রাজের দিকে। রাজ ঠোঁট বাঁকিয়ে হাসি দিয়ে জড়িয়ে ধরে মাহমুদ সর্দারকে। মাহমুদ সর্দারও জড়িয়ে ধরেন নিজের ছেলেকে। রাজ ভ্রুকুটি করেই বলে, বাপের জন্মে কখন ওকালতি করেছো বাবা? সে আজকে ওকালতি করবে? বাপের জন্য ওকালতি না করতে পারলেও ছেলের জন্য এই যুগে আবার আমার হয়ে গেল। মিলি চিন্তিত হয়ে বলে, কিন্তু কাকাই তো অভিজ্ঞ নয়, একটা নিয়ে তো এক্সপার্ট লায়ার প্রয়োজন। আমার ওকালতি করা হয়নি ঠিকই, কিন্তু আমি ওকালতি নিয়ে খুব ভালো করে জ্ঞান রাখি। আমার পড়াশোনা থেকে শুরু করে জীবন পর্যন্ত অনেক কিছু অভিজ্ঞতা করে রেখেছি। রাজনীতি করতে গেলে কোন দুঃখে? তোমার মাকে ভালোবাসেছিলাম, তখন তার জন্য আমার শ্বশুর মানে তোমার নানা ভাইকে হাত করতে তার দলে যোগ দেয়। এরপরে ওকালতি নিয়ে খোঁজ অনেক রাখলেও কাজ লাগাইনি আমি। আমার কাছে প্রমাণসহ পারমিশন আছে। আমি এখনো ওকালতি করতে পারবো। সবাই এবার আশার আলো দেখতে পেল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে ভেতরে ঢুকছে সকল সর্দার মহলের লোকজন। তাদেরকে দেখে রিমু ও তার পরিবার কষ্টের মাঝেও নিজেদের ভাগ্যকে ধন্য করলো। এদের মতো লোক আছে বলেই একতা আছে। সত্যের লড়াই হয়ে থাকে। এসে তার আসনে বসলেন। হাতে নিলামদারের হাতুড়ি নিয়ে তিনটা শব্দ করলেন। সমস্ত রুম জুড়ে নীরবতা পালন হলো।
বিচারকের সামনাসামনি দুইটা টেবিল, যেখানে একটিতে বসে আছেন মাহমুদ সর্দার ও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আনোয়ার আলীর অ্যাসিস্ট্যান্ট। মাহমুদ সর্দারের সামনেই বসে আছেন তার বিপরীত পক্ষের উকিল মিস্টার আলম ও তার অ্যাসিস্ট্যান্ট। বিচারকের অনুমতিতে আগে মিস্টার আলম উঠে দাঁড়িয়ে মাথাটা একটু নিচু করে সম্মানী জানিয়ে তার বক্তব্য শুরু করেন, সাথে কিছু ডকুমেন্ট দিয়েই বলেন, প্রথমত মিস্টার শাওমের রাজ সর্দারের উকিল আসেনি। দ্বিতীয়ত তারা অপশন হিসেবে নিয়ে এসেছেন তার বাবাকে, যে কিনা কখনো ওকালতি করেনি। এটাকে তো আরও বেশি প্রপ্রাণ বলে ধরা হয়, ইওর অনার। বিচারক তার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছেন। মিস্টার আলম আবারও বলেন, এছাড়াও রিমুকে নিয়ে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তার স্ট্রং কোনো এভিডেন্স তো নেই। আমার মক্কেলের বিরুদ্ধে একটা প্রমাণ হাজির করতে পারিনি কেউ। আমরা খোঁজ নিয়ে জানতে পারি রেমু মেয়েটি গার্মেন্টস কর্মচারী, যে কিনা নিজেরও টাকা দিয়ে সংসার চালায়। গভীরে খোঁজ নিলে একটা স্পষ্ট জানা যায় আজকাল মেয়েরা বাহিরে কাজ করে যে ইনকাম করে তার থেকেও বেশি খরচ হয়ে থাকে। হিসাব মোতাবেক এই অতিরিক্ত টাকাটা আসতে পারে কোথা থেকে, তাও আবার একটা মেয়ের ক্ষেত্রে? এ তো নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না। এতগুলো লোকের সামনে রিমুর চরিত্রে দাগ লাগালো। অপমান সহ্য করতে পারলো না রিমুর সাথে সাথে তার বাবা মা। এগুলো তাদের শুনতে হবে, এটা কেউ বা ভাবে। রাগে ক্ষিপ্ত মায়া, চোখ মুখ লাল হয়ে এসেছে, মাথাটা কাজ করা বন্ধ করতে শুরু করেছে। মন তো চাচ্ছে এখনই গিয়ে লোকটার গলা টিপে ধরতে। এদের মতো টাকা খেয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বাঁধানোর উকিলকে মায়া ঘৃণা করে। কি সুন্দর অভিনয় এদের, যেন আসলেই রিমু অপরাধী। মিস্টার আলম আবারও বলতে থাকে, রিমুকে নিয়ে যদি বলা হয় তাহলে তার খোঁজ নিলেই সবকিছু জানতে পারবেন। পুরো এলাকা তার বদনাম করতেই থাকে। মেয়েটা ছেলেদের সাথে প্রায়ই দেখা যায়, ঘুরে বেড়ায়। অনেকে তো এটাও বলেছে রিমু নিত্যদিন ছেলে নিয়ে নিজের বাড়িও আসে। এটা একটা প্রমাণও আছে, যেটা এই সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝবেন। রিমুরা আগে যে বাড়িতে থাকতো তার কিছুটা দূরেই 5 স্টার হোটেল। সিসিটিভির ফুটেজ হোটেলের দরজায় সেট করা। সেই ফুটেজের দূরত্ব অনুসারে রিমুকে একটি ছেলের সাথে হাঁটতে দেখা যাচ্ছে। এটা দেখে রাজ একবার তাকালো রিমুর বাবার দিকে। রিমুর বাবা বলে ওঠে, এটা আমাদের প্রতিবেশী রিমুর ভাইয়ের মতো। একসাথে রাস্তায় দেখা, তাই আমিই বলেছিলাম যে আমার বাসে যেতে দেরি হবে, তোমরা একসাথে যাও। রাজ এটা মাহমুদ সর্দারের কাছে মেসেজ করে দেয়। মাহমুদ সর্দার মেসেজ পড়ে রাজের দিকে তাকায়, আশ্বস্ত করলেন চোখের ইশারা দিয়ে। মিস্টার আলম তার কথা শেষ করে বসলেন নিজের আসনে। এবার উঠে দাঁড়ালেন মাহমুদ সর্দার। বিচারক তাকে একবার অনুমতি দিয়েছেন। মাহমুদ সর্দার উঠে বিচারকের সামনে একটু ঝুঁকে সম্মানী দিয়ে বললেন, ইওর অনার, আমার বিপরীতে বন্ধুর প্রথম যে অবজেকশন সেটা হলো আমার ওকালতি নিয়ে। আমি সেই সমস্ত বিষয় আগে ক্লিয়ার করতে চাই। মাহমুদ সর্দার কিছু কাগজ এগিয়ে দিলেন, তারপর বলতে শুরু করেন, আমার বিপরীত বন্ধু এটা জানে উচিত, ওকালতি না করলেও ওকালতি নিয়ে যারা এডুকেশন কমপ্লিট করে ওদের ওকালতি একটা নির্দিষ্ট বয়স দেওয়া থাকে। আমি ওকালতি করিনি, কিন্তু আমি ওকালতি থেকে পদত্যাগ কখনো করিনি। বলতে গেলে আমি অন্য কিছুর প্রতি ঝুঁকেছিলাম, সেটা ছিল রাজনীতি। তবে আমার ওকালতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা প্রতিনিয়ত রাখা হতো। বিচারক মাহমুদ সর্দারের বয়স ও কাগজের সমস্ত তথ্য দেখেই বলেন, আপনি রিমোর হয়ে সাক্ষী দিতে পারেন। মাহমুদ সর্দার এবার মিস্টার আলমের দিকে তাকিয়ে মৃদু হেসে চশমা ঠিক করে বলেন, আমার বিপরীত পক্ষের বন্ধু সেকেন্ড যে অবজেকশন অবজেকশন না, কনফিডেন্ট নিয়ে বলা একটা কথা ছিল। গার্মেন্টস কর্মীরা পরিবারের সামলায়, রিমু আয়ের থেকেও ব্যয় করে অধিক। এর থেকেও বড় কথা, উনি প্রকাশ করতে চেয়েছেন গার্মেন্টস কর্মী হলো দেহ ব্যবসায়ী। এটাকে তো সরাসরি এভাবেই ধরা হয়, ইওর অনার। তো আমার প্রশ্ন, উনি এটা দ্বারা কতজন নারীকে টার্গেট করলেন?
ওনার নিজের মেয়েও তো একজন চাকরিজীবী, ব্যাংকে জব করে শুনছি। বেশ ভালো বাড়ি বানিয়েছেন। বেতনের হিসাব অনুসারে এত কিছু তো থাকা সম্ভব না। তাহলে কি আমি ধরে নিব ওনার মেয়েও এমন? মিস্টার আলম রেগে গর্জে উঠে দাঁড়িয়ে বলেন, ইওর অনার, উনি আমার মেয়েকে পার্সোনাল অ্যাটাক করছেন। আপনি এক নিরুপায় মেয়ে পার্সোনাল একটা অ্যাটাক করেছেন মিস্টার আলম। আমি প্রমাণটাও দিয়েছি বিচারকের কাছে। আমিও দিব রিমোর বিরুদ্ধে প্রমাণ। একটু অপেক্ষা করুন। মিস্টার আলমের থেকে মুখ ফিরিয়ে মাহমুদ সর্দার বলেন, ফুটেজে একটা ছেলের সাথে রিমো হাঁটতে দেখা যাচ্ছে। ছেলেটার সাথে কিন্তু কোনো বাজে ইঙ্গিত দেখা যায়নি। ইনফ্যাক্ট লক্ষ্য করেই দেখা যায় ছেলে মেয়ে দুজন বেশ ভালোই দূরত্ব বজায় রেখেছে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন যে রাস্তা দিয়ে ছেলে মেয়ে হাঁটলে কি মেয়েটার চরিত্রের দোষ আছে? ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটলে আরেকজন এসে মেয়েটাকে ধর্ষণ করার অধিকার রাখে? মেয়েটা কি ছেলেটাকে নোংরা ইঙ্গিত দিয়েছিল? সবথেকে বড় কথা, রিমুকে যে ছেলের সাথে দেখা যাচ্ছে সেই ছেলেকে নিয়েও কিন্তু কোনো কেস আসেনি। এসেছে একজন ধর্ষককে নিয়ে। এটা দ্বারা কি বুঝে নিব ইওর অনার? আমার বিপরীত পক্ষের বন্ধু খেলাটা ঘোরাতে আরেকটা গুটি ব্যবহার করেছেন না? মিস্টার আলম অবাক হয়ে দেখছে মাহমুদ সর্দারকে। বিড়বিড় করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই লোকটা না রাজনীতি করত, ওকালিতে ছিল কেন? উনি তো দেখছি ঠান্ডা মস্তিষ্ক দিয়ে খেলছেন। আসলে স্যার, খোঁজ নিয়েছিলাম ওনার শ্বশুর একজন কৃষিমন্ত্রী ছিলেন, যেটা এখন ওনার ছেলে। উনি ওনার শ্বশুরের ডান হাত ছিলেন। খুবই চালাক এবং রাজনীতিতে খেলাটা তার কঠিন ছিল। মানুষটা সৎ এবং দেখতে ভোলাভালা হলেও কাজে পটু সে। আরও তো এভিডেন্স আছে রেমোর বিরুদ্ধে, সেগুলো দেখাও। অ্যাসিস্ট্যান্ট দিতেই মিস্টার আলম অপেক্ষা করেন মাহমুদ সর্দারের বক্তব্য শেষ করার। মাহমুদ সর্দার বক্তব্য শেষ করতেই মিস্টার আলম বলতে শুরু করেন, ইওর অনার, কেস অনুসারে এখনও 3জন ব্যক্তি ধর্ষণের সাথে জড়িত, কিন্তু ধর্ষক হিসেবে এখানে আনা হয়েছে একজনকে। বাকি দুজনকে হত্যা করা হয়েছে। তাদের লাশ একই দিনে একই সময়ে তাদের বাড়ির সামনেই ছিল। তার কিছু ফুটেজ এখানে দেওয়া হলো। সেখানে ফুটেজের সময়টা একবারে দেখে নেবেন। ছবি ও ছবির ব্যাপারে কিছু তথ্য দেওয়া হলো বিচারকের কাছে। এবার মিস্টার আলম বলেন, আমি এই আদালতের সামনে ধর্ষিতা হিসেবে যাকে গণ্য করা হয়েছে রিমু, তাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। কাঠগড়ায় তাকে আনার অনুরোধ রইল। বিচারক সম্মতি দিয়ে বলেন, রিমোকে কাঠগড়ায় আনার অনুমতি দেওয়া হলো। রিমু অনেক সাহস জোগালো মনে মনে। তাকে হয়তো হয় সম্মানের সাথে এই আদালত থেকে বের হতে হবে, না হয় এখান থেকে বের হয়ে নিজের জীবনটা শেষ করে দিবে। এমনটা মনে মনে স্থির রেখেছে রিমু। গুটি গুটি পায়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো রিমু। রিমুকে শপথ করানো হয় সত্য বলার জন্য। এটা মিথ্যাবাদীকেও বলানো হয়, কিন্তু নিয়ম এখনো চলছে একই গতিতে। শপথ শেষ করতেই মিস্টার আলম এসে রিমুকে প্রশ্ন করে, আপনার মন্তব্য অনুসারে আপনাকে 3জন ব্যক্তি মিলে ধর্ষণ করেছে, রাইট? জি। আপনি কি তাদের চিনতেন? একজনকে চিনতাম। কিভাবে? চাঁদাবাজির সাথে জড়িত ছেলেটি আব্বার কাছে অনেক চাঁদাবাজি করেছিল। আমাকে আব্বার কাছে সবজি আনতে দেখে প্রায়। আপনার আব্বা একজন সবজিওয়ালা? জি। আপনাকে যদি ধর্ষণ করা হয়, ওই দিন আপনি রাত 12টায় কেন বাড়ি যাচ্ছিলেন? আমার ফ্যাক্টরিতে এখন চাপ বেশি। একটা অনুষ্ঠান চলে শীতের মৌসুমে, সেই জন্য আমাদের পোশাকের দিকে নজর দেওয়া হচ্ছে। ইউনিক কালেকশন জামা পড়েছে। আমি সুতো কাটার কাজ করি। আমাদের এই দলের মেয়েরা একই সাথে কাজ করেছিলাম। মায়া ম্যাম, উনি ফ্যাক্টরিতে সকালবেলা থাকেন। শিডিউল দিয়েছেন 5 দিনের। আমরা আসলে এগোতে পারিনি। আমাদের কাছে ম্যানেজারের মধ্যে শিডিউল আসে। ম্যানেজার নিজেই এসবের জন্য দায়ী। উনি আগে আমাদের জানালে আমরা এই 5 দিনে কাজ শেষ করতে পারতাম। যেহেতু ওই দিন লাস্ট ডেট ছিল, তাই আমরা সারা দিন রাত পরিশ্রম করি।
আমার সুতা কাটা শেষ হয় 11টার দিকে। আমার বাড়ির দিকে যেতে 2টা অটো ভাগ করা যেতে হয়। একটা অটো নির্দিষ্ট স্থানে গিয়ে আরেকটা অটো ধরতে হয়েছিল। আব্বা এসে পরে অটো করে আমাকে নিয়ে যায়। ওই দিন আব্বা আসছিল, কিন্তু ওরা এসে আমাকে আব্বার চোখের আড়ালে অজ্ঞান করে নিয়ে যায়। আব্বাকে দেখতে পাইনি আমাকে যখন নিয়ে গিয়েছিল। আপনাকে যে ওরা ধর্ষণ করেছে এটার প্রমাণ কি? রিমু চাইলো মায়ার দিকে। ভিডিও ফুটেজ কি আদৌ পেয়েছে? রিমু জানে না। রিমুকে ধর্ষণ করার সময় একজন ওদের দলের ছিল। সে মজা করে ভিডিও করে রিমুকে শাসিয়েছিল। এই ব্যাপারে মুখ না খুলতে মায়া মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো। রিমু আশাহত হয়ে চুপ হয়ে গেল। মিস্টার আলম সুযোগের সদ্ব্যবহার করে। ইউর অনার, রিমুর কাছে তো আমার মক্কেলের হয়ে কোনো প্রমাণ নেই। বরং আমি বলতে পারি চাঁদাবাজির কারণে আমার মক্কেল ও তার বন্ধুকে ফাঁসানো হয়েছে। দুজনকে হত্যা করেছে এরা। দুজনকে এখনো হত্যা করতে পারেনি, তাই সে আদালতে হাজির। রিমুর চোখ বেয়ে পানি পড়ছে। মায়া এবার রাগের সাথে উঠে দাঁড়িয়েই বলে, নিজের মনের মতো সাজিয়ে কাহিনী বললেই সেটা সত্যি হয়ে যায় না মিস্টার আলম। সবাই অবাক হয়ে তাকালো মায়ের দিকে। বিচারক সবাইকে থাকতে হুকুম দিলেন। মায়ের উদ্দেশ্যেই বলেন, আপনি কিছু বলতে চান? মায়ের সোজা উত্তর, জি। কাঠগড়ায় এসে বলুন। মায়া কাঠগড়ায় এসে শপথ করে নেয় আগে। তারপর মিস্টার আলমের উদ্দেশ্যেই বলে, আপনি মাত্রই বললেন ধর্ষণের কোনো প্রমাণ আছে কিনা। আমার প্রশ্ন, আপনি কি করে এটা ভাবতে পারেন একজন ধর্ষিতার কাছে ধর্ষণের প্রমাণ থাকে? যে ধর্ষিতা হয় সে প্রমাণের জন্য ব্যস্ত থাকে। আদালতে থাকা সকল লোকজন হাততালি দেয়। মায়া আবারও বলে, ইওর অনার, বিচারকের কাছে সত্যটা হাজির করা উচিত। মিস্টার আলমকে আমি নির্দ্বিধায় মিথ্যা সাজাতে দেখছি। এটার কি ঠিক? একজন ধর্ষিতা কি তার মস্তিষ্ক ঠিক রাখতে পারে? সে কি জানতো সে ধর্ষিতা হবে? সে কি জানতো সে তার বাবার সামনে থেকেই গুম হয়ে যাবে? মিস্টার আলমের এসব বানোয়াট প্রশ্ন রিমুকে আরো বেশি অসুস্থ করে দিচ্ছে। মানসিকভাবে দুর্বল বানানোর এক প্রচেষ্টা। মিস্টার আলম মৃদু হেসে বলে, একজন কেস করবে আসামির হয়ে প্রমাণ দিবে না, একটা কেমন মতামত দিচ্ছেন আপনি ম্যাডাম মায়া? তাহলে আপনি কিভাবে খুনকে করেছে প্রমাণ করতে না পেরে আসামি বের করেছেন মিস্টার আলম? এটা তো কথাতেই বের হলো। ঠিক তেমনি এটাও বের হয় যে চাঁদাবাজি করে নেশাখোর ওই ধর্ষকরা রিমুকে জেদের কারণে উঠে নিয়ে ধর্ষণ করেছিল। একটা আত্মবিশ্বাস। সত্যের হয়ে লড়াই করে দেখবেন আপনিও নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পাবেন। মিস্টার আলম বোধ হয় একটু ঘাবড়ে গেলেন, আবার নাও যেতে পারেন। উকিল বলে কথা, আপনার ফ্যাক্টরির একটা মেয়ের ধর্ষণ হয়েছে, এটার জন্য তো আপনিও দায়ী। তাহলে আমি কিভাবে দায়ী থাকি? আপনি তো অত রাত ফ্যাক্টরিতে মেয়েদের কাজের প্রেশার দিয়েছিলেন। আমার তো বলতে হয় আপনি কানে একটু কমই শুনেন। রিমুর বক্তব্য অনুসারে আমি 1 রাতের জন্য না, আমি 5 দিনের অর্ডার দিয়েছিলাম। আমার ম্যানেজার এমন করায় আমি তাকেও আমার কোম্পানি থেকে বের করে দিয়েছি। সে তো আপনার মতো মিথ্যাবাদীর হয়েই সাক্ষী দিতে এসেছে। মিস্টার আলম মায়ের ইশারায় তাকালো ম্যানেজারের দিকে। মুখে আস্তে করে উচ্চারণ করলো মিস্টার আলম। হাতে হাড়ি ভেঙে দিয়েছে যে মায়া। মায়া বিচারকের দিকে ফিরেই বলে, ইওর অনার, আমি সত্যের হয়ে কথা বলি এবং শেষ নিঃশ্বাস অবধি সত্যের পক্ষেই থাকব। সেই সাথে অন্যায়ের বিরুদ্ধে আমি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। আজকেও আমি অন্যায়কারীর হয়ে বিচার চাইতে আপনার দুয়ারে এসেছি। আশা করি এখানে সততার পরিচয় দেওয়া হবে। টাকার কাছে সত্যকে হারাতে হবে না। এসব সিনেমার কথা ম্যাডাম, এখানে প্রমাণ প্রয়োজন হয়। প্রমাণ ছাড়া মাঠে কেউ নামে না মিস্টার আলম। মাহমুদ সর্দারের কথাতে মিস্টার আলম ঘুরে তাকালো। মাহমুদ সর্দার উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে, এই কাঠগড়ায় আমার পুত্রবধূ মেহেরুন জাহান মায়া যে হাজির, সে এসব কথা সাহস ও প্রমাণের ভিত্তি বলতে পারছে। ইওর অনার, রিমুকে এতক্ষণে হেনস্থ করার কারণে আমার পুত্রবধূ চটে যায়। আদালতে চটলে কি চলে মিস্টার মাহমুদ সরকার? পৃথিবীতে অনেক মানুষ আছে, তাদের মধ্যে কেউ আছে ঠান্ডা মাথায় পিছিয়ে লাগার, কেউ আছে অন্যায়ের ঠান্ডা মস্তিষ্কের মাটি চাপা দেওয়ায়।
আবার অনেকে আছে অন্যায়ের না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমার পুত্রবধূ ঠিক তেমনই। কোনো প্রকার অন্যায় সে সমর্থন করতে পারে না। অসহায়ত্বের সুযোগ নেওয়া লোকদের দিকে তার ঘৃণিত নজর খুব তিক্ত তার। এই যেমন এখন আপনার প্রতি দেখানো হচ্ছে। মিস্টার আলম শুকনো ঠোক গিলে নিজের কলার ঠিক করে ওপরের কালো পোশাকটা ঠিক করে নেয়। মাহমুদ সর্দারের ইশারা পেয়ে মায়া বলে, আমার বক্তব্য এইটুকুই ছিল। মায়াকে থামিয়ে দিলেন মাহমুদ সর্দার। আসলে তিনি চান এই মিস্টার আলম টাকার কাছে বিক্রি হয়ে কতটা নিচে নেমেছে তা প্রমাণ করতে। মায়া চলে যেতে মিস্টার আলম বলেন, আপনি কি আপনার বউকে অনেস্ট হিসেবে দাবি করছেন? কোনো সন্দেহ আছে আপনার? ইওর অনার, আমি এই বিষয়ে কথা বলতে আমার বিপরীত পক্ষের বন্ধুর ছেলে মিস্টার শামীর রাজ সরকারকে ডাকতে চাই। রাজকে টাকার কারণে একটু অবাক হলো মাহমুদ সর্দার। মায়ের বিষয়ে কথা উঠিয়ে রাজকে কেন ডাকছে? তাহলে কি এবার মায়ের কলঙ্ক নিয়েও কথা উঠবে? মনে মনে মাহমুদ সর্দার বলেন, এতক্ষণ বৌমার খুনের বিষয়টা ধামাচাপা রাখলেও এখন মনে হয় না তা আর পারবো। কারণ বৌমা তো খেপে গেলেই এই উকিলকে আমাদের সামনে খুন করে দিবে। সব শেষ। রাজ এসে দাঁড়ালো কাঠগড়ায়। নিয়ম অনুযায়ী সেও শপথ করে নেয়। রাজকে প্রশ্ন করে, আপনার ওয়াইফ মেহেরুন জাহান মায়া, ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো আপনি খুব ভালো করেই জানেন, তাই না? অফকোর্স, শি ইজ এস্টাবলিশড ওম্যান। ইদার ইট এনি গার্জিয়ান? নো, শি হ্যাজ এ ব্রাদার। কিন্তু তত্ত্ব অনুসারে আসল ভাই না, আপনারাই কাজিন হয়েছে। আপনার ভাই কিভাবে আপনার বউয়ের ভাই হয়? তা আবার 12 আজিলকাল। আপনি তো দেখছি নিজের বউ রেখে আমার বউকে নিয়ে তদারকি শুরু করেছেন। বড়া আদালতে হাসির শব্দ। বিচারক কাভাল দিয়ে তেজি শব্দ করে বলেন, অর্ডার, অর্ডার, অর্ডার। সবাই থেমে যেতেই মিস্টার আলম বলেন, এখানে কেস অনুসারে আমার বউ নেই যে, তাই আপাতত আপনার বউকে নিয়ে পড়ে থাকতে হবে। আমার বউকে নিয়ে আমি কারো কাছে কৈফত দিই না। কেস অনুসারে দিতে হবে। আমার বউকে নিয়ে সোজা একটাই বাক্য আমি বলতে জানি, সে কোনো অবৈধ কাজ করবারকে গ্রহণ করে না, এমনকি এই ধরনের ব্যক্তিকে সহ্য করতে পারে না। একটা দৃশ্য বিশ্বাস আপনার বউকে নিয়ে। বিশ্বাস আছে বলেই বউ বানিয়েছি তাকে। অবিশ্বাসের হলে তো আমার বউর স্থানে আমার মায়াবতী থাকতো না। আপনার কি আপনার বউ আর আপনার ভাইকে নিয়ে সন্দেহ হয়নি? মায়ের হাত মুঠো করে রাখে, সাথে বিরক্তি যোগ করে। রাজ নিজেও রেখে সামনে তাকায়। কিছুক্ষণ মিস্টার আলমকে দেখে নিয়েই বলেন, যদি আমার বউ এমন কিছু করেও থাকে, আপনি কি করবেন? আপনার বাবার দৃঢ়টা ভাঙতে পারবো, আর সেখান থেকে একটা প্রমাণ করতে পারবো আপনার বাবা তার বৌমার প্রতিক্ষেত্রে সঠিক মন্তব্য রাখেননি। আমার বাবা মানুষ চিনতে ভুল করে না। বিচারকের সুবিধার্থে তবুও আমি জানিয়ে দেই, আমার ওয়াইফ মিসেস মেহরুন জাহান যখন ছোট ছিলেন তখন সে তার বাবা মা হারায়। আমরা তাকেও তার বোনকে অনাথ হিসেবে পাই। সে থাকে আমার মামাতো ভাই আরহাম খান বীরের বাংলোতে। কিন্তু আমি আর বীর দেশে ছিলাম না, আমরা স্টাডির জন্য লন্ডনেই থাকতাম। এখানে বীরের বোনের অধিকার পেয়ে চলেছে আমার ওয়াইফ, কিন্তু অ্যাজ এ গার্ডিয়ান। এরপর আমরা দেশে আসি। আমি তাকে ভালোবাসতে শুরু করে বীর এই সম্পর্কে মেনে নেয়। আমাদের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়েটা করি আমরা, যেখানে আমরা দুই ভাই একসাথে লন্ডনে থেকেছি। আর দেশে আসার 3 দিন আগে আমার ওয়াইফ ঢাকা আসে, আর ভাই বীর থাকে চট্টগ্রাম। সেখানে সন্দেহ করার স্থান কোথায়? এতটা শিওর দিতে পারছেন কিভাবে যে তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক গড়ে ওঠেনি? রাজ কাঠ করার ওপর এক কিল দিয়ে বলে, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড ইউ হ্যাভ নো রাইট টু অ্যাকিউজ হার উইদাউট এন এলিগেশন। রেগে যাচ্ছেন কেন মন্ত্রীমশাই? আপনার ওয়াইফ আর 4-5টা পরিবারের মতো বেড়ে ওঠেনি। তার উপর এত বড় একটা ফ্যাক্টরি তার, এমনকি কোম্পানি করেছে 2 স্থানে। এত কিছুর পিছনে কার সফলতা? রাজ চাইলেও বলতে পারবে না এগুলো শাহানা পারভিনের ফ্যাক্টরির অংশ। কারণ এগুলো পাবলিক হলেই ওদের আরেক শত্রু অ্যালার্ট হবে। এখানে মিডিয়া বাইরে অপেক্ষায় আছে। একটা বার্তা যদি এদিক ওদিক হয়, সমস্যা তখনই তৈরি হবে। তাই অনেক কিছু সাজিয়ে বলে রাজ।
আমি আমার ওয়াইফকে এত দূর আসতে অনেক স্ট্রাগল করতে দেখেছি। সে নিজের যোগ্যতা এত দূর এগিয়েছে। সাথে তার ভাই নামক লোকটিও ছিল, রাইট? আপনার মস্তিষ্কে চলা কিটের মতো ছিল না। আপনি আমাকে অপমান করছেন। আর আপনি আমার ওয়াইফকে যে অধিকার আমি স্বামী হিসেবে আপনাকে একদমই দেয়নি। সত্যি কথা যাচাই করতে হলে এগুলো করতেই হয়। আপনার সততা যদি বিচার করতে হয় তাহলে আপনাকে আপনার বউ নিয়ে প্রশ্ন করা হোক। এটা কেমন ধরনের আচরণ? আমার বউকে নিয়ে আমি বুঝে নিতে পারবো। আপনি কেউ না তাকে নিয়ে বোঝার বা দেখার। আমার বউয়ের কি হলো না হলো তার ব্যাপারে আমি কারো থেকে জ্ঞান নিতে প্রস্তুত নই। শুধু বলবো স্বামী হিসেবে আমি তার উপর আস্থা রাখি। মাহমুদ সর্দার এবার বিচারকের দিকে চোখ রেখেই বলেন, ইওর অনার, বিচার সভায় মিস্টার আলম একবার আমাদের পরিবারকে গভীরভাবে আঘাত করতে চাইছে। তাই আমার মতে এখন আমাদের আর কোনো বক্তব্য না রেখে যথাযথ প্রমাণ সরাসরি পেশ করা। বিচারকের কথা অনুযায়ী মাহমুদ সর্দার কিছু টেস্ট রিপোর্ট ও ছবি দিল। তারপর বলেন, এখানে রিমোর কিছু টেস্ট আছে যেগুলো স্পষ্ট তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। এছাড়া ওই ছবিতে এটাও আছে, রিমোর যখন সদর হাসপাতালে রাখা হয় তখন কিছু লোক রিমুকে খুন করতে চায়। এই লোকগুলোর বায়োডাটা দেওয়া আছে। এরা মন্ত্রী সাহেমের রাজ মানে আবার ছেলের বিরোধী দলের লোক। এটারও প্রমাণ এখন এখানে। আপনার ছেলের সাথেও কি এটা জড়িত? জি ইওর অনার, আমার ছেলেকে রিমু বাবা সাহায্য করেছিল বিরোধী দল আরশাদের হয়ে কিছু প্রমাণ দেওয়ার জন্য। তাই তো রিমুর অবাক স্বস্তিত রূপ এই দিনে দেখাতে হচ্ছে। আজকে আমার বিপরীত পক্ষের বন্ধু সেই দিনের কথা এক অন্যতম চরিত্র পালন করলেন। এছাড়া আরও কিছু প্রমাণ আমি নিজেও দিতে পারি। জি, হাজির করুন প্রমাণ। রিমোট ধর্ষণকারী একজনকে পাওয়া যায় আর বাকি দুজন মারা যায়। এখানে একটু সন্দেহ আছে তাদের কে মারলো, কিন্তু তার প্রমাণ কি আছে? নেই ইওর অনার। যে একজন রিমোট ধর্ষণ করেছে তার পরিবার ও অপশনের লোকে থেকে আমরা আরও অনেক কিছু সংগ্রহ করেছি। বাবা মা হিসেবে ধর্ষণকারী পরিবার নীরব থাকলেও প্রতিবেশী মুখ ঠিকই খুলেছে। আমি তাদের হাজির করে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। এক এক করে কয়েকজনকে আনা হলো। সবার কথা অনুসারে প্রমাণ হয় রিমুকে এরাই ধর্ষণ করেছে। সব শুনে বুঝে বিচারক বলেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দেওয়া হলো। যেহেতু দুজন ব্যক্তির মৃত অবস্থায় পাওয়া গেছে তাদের খুনের তদন্ত চলবে। এরপর তাদের হয়েও রায় দেওয়া হবে। আপাতত একজনই কারাদণ্ডে দণ্ডিত করা হোক। রাজ মনে মনেই বলে, তদন্ত চলতে চলতে খাতাটা বন্ধ হয়ে যাবে, তবু আসামি খুঁজে পাবে না কেউ। বিচারক মিস্টার আলমকেও মিথ্যা মামলায় সাসপেক্ট করে দেয়। এটা ওপর মহলে পৌঁছানোর আবেদন করেছেন মিস্টার আলম। এর কারণে ভেঙে পড়েন, চেয়ারে বসে কপালে হাত রাখলেন। মাহমুদ সর্দার চোখ থেকে চশমা খুলেই বলেন, আমি ওকালতি করিনি কখনো, কিন্তু আমি সত্যের হয়ে লড়তে শিখেছি। বলেই চলে যান মাহমুদ সর্দার। তার পেছনে তার পরিবারের সকলেই ছিলেন। সবাই হাঁটছেন নিজেদের মতো করে, একসাথে দলবদ্ধ হয়ে একটি পরিবার। সাংবাদিক এটাকে ভিডিও করছে। বেশ ভালোই প্রশংসা পাচ্ছে রাজ ও তার পরিবার। অন্যদিকে আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। খুনি দুজনের বাবাও ওইখানে উপস্থিত। একজন তো ক্ষিপ্ত হয়ে প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে বন্দুকটা রাখলো মাহমুদ সর্দারের দিকে। বারবার সোজা বন্দুক রেখে দিল। মাহমুদ সর্দারকে শেষ করতে ইচ্ছে করছে তার, কারণ তার লড়াইতেই তো এত দূর এগিয়েছে। বন্দুক দিয়ে যে শুট করে অমনি এটা রাজের নজরে আসে। বাবাকে বাঁচাতে খুব দ্রুত লাফ দেয় মাহমুদ সর্দারের সামনে চলে আসে রাজ। গলিটি এসে লাগে রাজের বুক বরাবর। হঠাৎই সকলের হাসি খুশি মুখের মাঝে রাজের বুকটা ছ্যাদ করে রক্তের ছিটা বের হয়। রক্ত ছিটকে এসে মাহমুদ সর্দারের মুখের ওপর। ছেলের রক্ত আচমকা বাবার মুখে এসে পড়ল। হাসি খুশি মুখ থাকা একজন বাবা যে কিনা পরিবারের স্বার্থে গর্ববোধ করছিলেন, আচমকায় তার এমন দৃশ্য তৈরি হলো। মেনে নিতে পারলেন না তিনি। দুই হাতে আগলে নিলেন রাজকে। রাজ বুকে হাত রাখতে গিয়েও ঢলে পড়ে যায়। শরীর নিস্তেজ হয়ে আসে। এর মাঝে আরো একটা গুলি এসে লাগে রাজের বুকে, আরো কিছুটা দূরে।
মায়া এবার চিৎকার দিয়ে বলে, মন্ত্রী মশাই! রাজ ওর বাবার কোলে ঢলে পড়ে। রুদ্র আশেপাশে তাকিয়ে সোজা দেখতে পায় আসামিকে। দৌড়ে ধরতে নেয় তাদের, কিন্তু তারা গাড়িতে উঠে চলে যায় দ্রুত গতিতে। রুদ্র হার মানল না, সেও পেছনে ছুটল। সাথে ছুটেছে পুলিশের গাড়ি। রাজকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়। মায়ের অবস্থা খারাপ, ও রাজের জন্য এবার ছটফট করে। সাথে বাকিরাও। মাহমুদ সর্দারের বুক ধড়ফড় করছে, তার প্রথম সন্তান। বাবার কাছে সন্তানের এই দৃশ্য দেখা যে খুব কঠিন। অনেক কষ্টে গাড়িতে উঠলো রাজকে, অনেক কষ্টে গাড়িতে উঠালো রাজকে। হাত কাঁপছে মাহমুদ সর্দারের। বীর ড্রাইভ করছে, যারা সামলাচ্ছে সিয়া আর হিয়াকে। মায়া উঁচু স্বরেই বলে, তারেক, তারেক কাছে আসতেই মায়া বলে, ওই লোকটার গ্রেফতার হলেও জামিনের ব্যবস্থা তুমি করবে। কিন্তু ম্যাম। মায়া হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলে, আমার স্বামীকে মেরে ফেলার শাস্তি তাকে আমি নিজ হাতে দিব। রাজকে হাসপাতালে আনা হয়েছে, ঘন্টাখানেক হয়ে গেছে। অপারেশন রুমের বাইরে বসে মেঝেতে মাথা করে রেখেছেন মাহমুদ সর্দার। ছেলের জন্য দুশ্চিন্তায় মাথা কাজ করছে না, সেই সাথে মাথা কাজ করা বন্ধ করেছে মায়ের। মাহমুদ সর্দার চোখের পানি ফেলতেই সিয়া আর হিয়া দুই পাশে বসে বাবার চোখের পানি মুছে দেয় দুজনে। হিয়া ওর বাবার দিকে ফিরেই বলে, এভাবে কান্না করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা আমাকে বাঁচতে তার জীবনে ঝুঁকি নিয়ে এসে নিজের জন্য ছেলেকে আজ মৃত্যুর মুখে দেখেছি। এর থেকে কষ্টকর আর কি হতে পারে? ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে বাবা, তোমার কষ্ট ভাইয়া সহ্য করতে পারবে না। আর তোর ভাইয়ার কষ্ট বুঝি আমার সহ্য হয়? ছেলেটা বেশ সুস্থ স্বাভাবিক জীবন পেয়েছে। কয়েকদিন ধরে আবার রনির কথা মনে করে করে অসুস্থ হয়ে পড়েছে। ওর আড়ালে চোখের পানি আমি দেখতে পাই। মায়া এবার প্রশ্ন ছুড়ল, কি হয়েছিল ওই সময়টায় যে মন্ত্রী মশাই ভেঙে পড়ে? আমার প্রথম স্ত্রী রহিনা খান, মালিনী খানের যমজ বোন। ওকে আমি প্রথম দেখি রাজের নানা ভাইয়ের সাথে। ওই সময় একটা রাজনৈতিক বিষয়ে আমাদের সাথে সাক্ষাৎ হয় তার। আমি আইনি বিষয়ে পড়াশোনা শেষ করে কিছু রাজনৈতিক বিষয়ে খোঁজ নিতে আগ্রহ দেখাই। এর মাঝে রোহিণী খানের প্রতি আমি আসক্ত হই। এরপর রাজনীতিতে নাম দেই, বিশেষ করে ওদের নানা ভাইকে পটাতে। সফল হয়েছি আমি। আমার আর রোহিণীর বিয়েও হয়। রোহিণী একজন কৃষি বিজ্ঞানী। বাংলাদেশের খাদ্য অবস্থার যে দুর্গত, সেটার সুরাহা চেয়েছিল সেই সময়। একটা ফর্মুলা নিয়ে কাজ করছিল ওই সময়। কিন্তু ওই ফর্মুলা নিয়ে কাজ করতে গিয়েও কুনজর পড়ল কিছু শয়তানের। রোহিণীর ফর্মুলা নিয়ে তারা বিদেশে বৈজ্ঞানিকদের কাছে চড়া দামে বিক্রি করতে চেয়েছে। আমাদের দেশে এমন একটা ফর্মুলা থাকলে অন্তত আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো। খাদ্যের অভাব থাকবে না এবং বাজারে প্রত্যেক সবজি, মাছ, মাংস অধিক মূল্যে হবে না। আজকাল তো মাটি ও সারের অভাবে সবজির দাম ধরাছোঁয়ার বাইরে। এটা যেন আমাদের আর ভোগ না করতে হয়, তারই চেষ্টা করছিল রোহিণী। দেশের কথা চিন্তা করতে গিয়ে তাকে হারাতে হলো সম্মান। আমি ওই দিন মিটিংয়ে থাকি। মিটিং শেষ রোহিণীর কাছে যাই, কিন্তু তার আগেই দেখতে পাই ওর নিথর দেহ। পুরো মুখে কামড়ের দাগ ও শরীরের অবস্থা পুরো বাজে। এগুলো আমি মুখে বলতে পারবো না। ওই সময় সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই আমরা কিছু ধরতে পারছিলাম না। অনেকবার তদন্ত করেও কেসের খাতা বন্ধ করা হয়েছে। আমার রাজ সেদিন ওর মায়ের ওই দেহ দেখে নীরব হয়েছিল। ও প্রথমে বুঝতেও পারেনি ওর মায়ের দেহ
এত জখম কেন? ওর মস্তিষ্কে তখন একটাই কথা, ওর মা আর বেঁচে নেই। সেদিনও ছেলেটা কান্না করেনি, পুরো বোবা হয়েছিল। এর ঠিক 2 দিন পর ও যখন শুনতে পায় ওর মাকে ধর্ষণ করা হয়েছে, তখন থেকে ও পুরো ঘর জুড়ে হাউমাউ করে কান্না করে। বারবার একটা কথাই বলে, আমার মাকে যারা খুন করেছে তাদেরকে আমি শেষ করে দেব। এই পৃথিবীতে তাদের অবস্থা আমি আমার মায়ের থেকেও বাজে করে দেব। তিলে তিলে মারব আমি তাদের। সেই থেকেই রাজ কোনো ধর্ষিতা মেয়েকে দেখলেই ভেঙে পড়ে। ওর মায়ের কথা মনে পড়ে। এর আগেও একবার ওর মানসিক আঘাত লাগে, তাই আমরা ওকে এসব কথা মনে না করানোর চেষ্টা করি। আমি যদিও পারি না, এগুলো আমার বাবাই পারত। এরপর শাহানা পেরেছিল, কিন্তু শাহানা ও অন্যান্যদের ইচ্ছায় রাজকে লন্ডনে যেতে হয়। এরপর রাজ একটু একটু করে স্বাভাবিক হয়। এই যে রিমুকে দেখছে, আমি বুঝতে পারছি রাজের ঠিক কোথায় কষ্ট হচ্ছে। ও যে ওর মাকে মনে মনে আঘাত পাচ্ছে। মন্ত্রীমশাই কি এখনো তদন্ত করছেন? ও তো তদন্ত কয়েকবার করেই চলেছে। আসামিদের বের করতে হলে একটা রাস্তা জানা লাগে, সেই রাস্তাটা তো পাওয়া যাচ্ছে না। আপনাদের কারো প্রতি সন্দেহ হয়নি? কাকেই বা সন্দেহ করব? রোহিণী তো কারো সাথে মেশে না। ফর্মুলা কোথায়? ওটার সন্ধান এখনো চলছে। রাজের দাদু কোথায় রেখে গিয়েছে কেউ জানে না। পেছু থেকে বলে মালিনী, সাথে আছে সোনালি, মোহন সর্দার ও রুবি। মায়া ওদেরকে দেখে শান্ত দৃষ্টি দিল। পিয়াস দৌড়ে এসে বলে, একটা ঝামেলা হয়ে গেল। কিসের? কাল স্যারের শুনানি দেওয়া ছিল। যে উদ্যোগে উদ্যোগটা স্যার নিজেই দরখাস্ত করেছিল, বছর 5 কি 6 ধরে অনেক প্রচেষ্টার পর অনুমতি পেয়েছে। শিডিউলে কালকে এটার বিষয়ে শুনানি আছে। কিছু জ্ঞানী ব্যক্তি আসবেন বাইরে থেকে, সাথে আসবেন আরো কিছু মিনিস্টার। জনগণ অবস্থিত হবে সেখানে, বিশেষ করে কৃষকদেরকে আনা হবে। মায়া কথা থামিয়ে দিল। এখানে কৃষক মানে কিছু হলেও মায়ের মস্তিষ্ক কিছু জানান দিল, তাই বলে ওঠে, কাগজটা দেখি। পিয়াস এগিয়ে দিতেই মায়া দেখে তাতে আছে দেশের কৃষি ব্যবস্থার কিছু নিয়ম, যেটা রাজকেই শুনানি দিতে হবে পুরোপুরি বুঝিয়ে। মায়া এটা দেখে বলে, মন্ত্রীমশাই তো ওনার বিপরীতে কেউ চাইলে সে শুনানি দিতে পারবে ম্যাম, তবে তাকে সাউমের রাজ সর্দারের মতো বিশ্বস্ত হতে হবে। এর মাঝে অপারেশন রুম থেকে বের হয় আদ্র। আদ্রকে দেখে সিয়া দৌড়ে আসে, কারণ সে একেবারে দরজার কাছেই ছিল। প্রশ্ন করে, ভাইয়া কেমন আছো? অবস্থা ভালো না, রক্ত লাগবে 2 ব্যাগ, অনেক রক্ত ঝরছে শরীর থেকে। আমরা রক্তের ব্যবস্থা করেছি, কিন্তু ব্রোর মানসিক অবস্থা খারাপ। সে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে, যার কারণে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। সবাই বুঝলো ব্যাপারটা, তাই কেউ কথা বাড়ালো না। মায়া এবার প্রশ্ন করে, রিকভার হতে কতদিন লাগবে? কমপক্ষে হলো সপ্তাহ তো লাগবে। আপাতত হাসপাতালে রেখে স্যালাইন চলবে। মায়া এবার মাহমুদ সর্দারের দিকে ফিরে তাকায়। তার অবস্থা ভালো না। পিয়াস বলে ওঠে, আচ্ছা, বসের হয়ে কে যাবে ম্যাম? তার দলের কোনো লোক? আসলে ম্যাম, বস তো এইগুলো তেমন কারো হাতে দিতে চায় না। এটা একান্তই সে তার কাছে জমা রেখেছে। সোনালি এগিয়ে এসে বলে, আমার মনে হয় এসব কাজে যাওয়াটা ভালো হবে। ভাইজান তো এখন মানসিকভাবে অসুস্থ। বাবাও তো সবাইকে বলে গেছে রাজ আর মোহনা হলো একে অপরের ঢাল। রাজের বিপদে এই বিপদে নয়তো মোহনাই যা। মায়া ভ্রুকুটি করেই বলে, মন্ত্রীমশাইয়ের ঢাল হিসেবে প্রথম স্থান বাবা, দ্বিতীয় স্থান বউ রাখে। এখানে তৃতীয় ব্যক্তিকে আমি অন্তত সহ্য করব না। তাহলে কে যাবে শুনানি দিতে? কেন, আমাকে কি আপনার চোখে পড়ে না? সোনালি হেসে দেয়, বলে, কিভাবে শুনানি দিবে তুমি? কতটা যোগ্যতা আছে তোমার? আপনার থেকে একটু বেশি যোগ্যতা আছে আমার, না হলে কি এই
কয়েক মাসে আপনাকে টপকাতে পারতাম। তোমার স্বামী হসপিটালে ভর্তি, তার সেবা করতে হবে তো। স্বামীর সেবা করার লোকের অভাব নেই। তার 2 বোন আছে, তার বউ আছে, তার বাবা আছে। আমি সময়টুকু থাকবো না, তার বোনেরা তো দেখতে পারবেই। কি সিয়া হিয়া, পারবে না দেখতে ভাইকে? হ্যাঁ ভাবি, পারবো তো, কেন পারবো না? আমরা আমাদের ভাইদের জন্য একটু তো করতেই পারি। তাহলে আর কি কাকি শাশুমা, কাল আমি যাচ্ছি শুনানি দিতে। সোনালীকে কথাটুকু বলে আচকে বলে, মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করা যাবে কি? গভীর ঘুমে আছে, এমনই দেখা করতে পারো, কিন্তু জাগানো যাবে না। আচ্ছা। মা অপারেশন রুমের দিকে পা এগোতে নিয়েও একবার থেমে পেছনে ফিরে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত থাকে ঠিক ততক্ষণ যতক্ষণ সেখানে তৃতীয় ব্যক্তি না আসে। তৃতীয় ব্যক্তি সহানুভূতি নিয়ে আসবে, আমরা সহানুভূতি দেখাবো। এরপর ঠিক কি হবে? সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা তো আমি কখনো হতে দিব না। এই মায়া যেমন হিংস্র হতে জানে, ঠিক তেমন সংসার বাঁচাতেও জানে। মাইন্ড ইট। মায়ের হিংস্র চাহনি থেকে চুপ হয়ে গেল সোনালী। মায়া ভেতরে চলে যায়। রাজের ঘুমন্ত মুখ হাতে ক্যানোলা দেখে মায়ের রাজের উস্কো খুস্কো চুলে হাত ভরিয়ে বলে, আমি আপনার পাশে সবসময় থাকবো মন্ত্রী মশাই। আপনার বিপদের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, আপনার সমস্ত চাওয়া পাওয়ার সঙ্গী হয়ে আমি থাকবো আপনার সাথে। শুধু এইটা নিয়ে কেন, আমার কষ্ট দূর করবেন। আমিও এই সুযোগ ডিজার্ভ করি। রাজের ঘুমের মাঝে সুযোগ নিল মায়া। রাজের কপালে চুম্বন দিয়েই বলে, আপনার দুষ্ট কথা থেকে বাঁচতে আপনার ঘুমের সুযোগ নিলাম মন্ত্রী মশাই। চোখের পানি মুছে মায়া বাইরে এসে বলে, আমাকে একটু বাসায় যেতে হবে। রাতে আমি এখানেই থাকবো, কিছু জিনিস আনতে হবে। মাহমুদ সর্দার বলেন, তারেক, একসাথে গেলে হবে না, তোমার সাথে গার্ড লাগবে তো। বীর এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার বলে ওঠে, আমি যাচ্ছি বোনের সাথে। মায়া বাধা দিয়ে বলে, দরকার নেই ভাইয়া, আমি গার্ড নিয়ে যাব আর আসব। তুমি আমাদের হবু ভাবির সাথে থাকো। বলা তো যায় না তাকে কে কখন উড়াল দিয়ে নিয়ে যায়। মায়ের চোখের ইশারা বুঝিয়ে দিল। সোনালীকে ইঙ্গিত করে বলেছে মায়া। বীর জারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, চিন্তার কিছুই নেই, এই মেয়েটা আমার থেকে কোথাও যেতে পারবে না। যদি কেউ আমাদের দিকে নজর দিতে আসে তাকে সোজা কবরস্থানে পাঠানো হবে। সোনালী ভ্রু কুঁচকে আছে, মনে মনে বলে, এই মেয়ে বড়ই ধুরন্ধর। ও একে হারাতে হলে আমাকে আবার পাওয়ারফুল হতে হবে। তোকে এবার দরকার আমার। আবারও পুরনো সম্পর্কের জাগ্রত করতে দেখছি। সোনালী রুবির উদ্দেশ্য করে রুবির কানে কানে বলে, কেমন মেয়ে তুমি? তোমার পুতুলবরকে নিয়ে সবাই দুশ্চিন্তা করছে, আর তুমি কি না কোনো চিন্তাই করছো না? আসলে আমার তো কিছু মনে নেই। আপনি যেগুলি বলেছেন সেগুলিই মনে করতে পারি না। পুতুলবর মনে করব কিভাবে? তাড়াতাড়ি সব কিছু মনে করো। তোমার দাদা তোমার মায়ের হাতে ফর্মুলা দিয়েছিল, সেটা তো তোমার অধীনেই এখন। কিসের ফর্মুলা? ওটা তোমার স্মরণশক্তি ফিরলেই মনে পড়বে। স্মরণশক্তি আমার ঠিকই আছে, কিন্তু আসল মানুষটা আমি না, তাই তো কিছু বুঝতে পারছি না। মনে মনে বলে। রুবি বলে, আপনি না হয় বলে দিন। পরে বলবে এক সময়, এখন না জানলে চলবে? রুবি রেগে গিয়ে মনে মনেই বলে, বলবি তো বল, না বলবি তো বল, এমন নাটক করার কি আছে? ম্যাক গাড়িতে উঠতে নেয়। পিয়াস আর তারেক থাকে মায়ের সাথে। এর মধ্যেই পিয়াসের কাছে কল আসে। মোবাইল নাম্বার থেকে কল এসেছে। পিয়াস ধরতেই ওপাশ থেকে কাজের মহিলা বলে, ভাইজান, আমি আপা অসুস্থ হয়ে অজ্ঞান হয়েছিল, আমি ডাক্তার ডাকছি, আপনি তাড়াতাড়ি আসেন। পিয়াস বলে ওঠে, আমি আসছি, তুমি রাখো। মায়ের সন্দেহ করেই বলে, কি হয়েছে? ও অসুস্থ হয়েছে ম্যাম, আমাকে যেতে হবে বাসায়। আমি দুঃখিত ম্যাম আপনার সাথে না যেতে পারায়। বোন অসুস্থ? আমাকে আগে নিয়ে চলো ওখানে, এরপর বাসায় যাব। কিন্তু ম্যাম দেরি হয়ে যাবে তো। আমার বোন অসুস্থ পিয়াস। আমার স্বামীকে যেমন দেখে রাখছি
বোনকেও আগলে রাখবো। দুজনই মূল্যবান ব্যক্তি আমার জীবনের। পিয়াস অপেক্ষা না করে গাড়িতে ওঠে। গাড়ি চালায় তারেক। মায়া পেছনের সিটে বসে আছে। বাসায় পৌঁছতেই তিনজনে দেখে এক মহিলা ডাক্তার এসেছে। উনি মৌয়ের সামনেই বসে আছেন। মৌ বিছানায় শুয়ে আছে। মায়া এগিয়ে এসে বলে, কি হয়েছে বোনের? ডাক্তার মৃদু হেসেই বলেন, লক্ষণ তো বলছে আপনার বোন আপনাকে খালামণি ডাক শোনাতে চেয়েছে। মৌ লজ্জা পেয়ে অন্যদিকে ফিরল। মায়া খুশি হলো, সাথে সাথে ডাক্তার জানালো, কাল হাসপাতাল থেকে টেস্ট করাবেন। এছাড়া আমি একটা কিট সাজেস্ট করছি, ওটা কালকে খালি পেটে খেলেই হবে। পিয়াস হতভম্ব চাহনি দিয়েছে। বিয়ে করেছে মাস 2 মতো, এত তাড়াতাড়ি বাবা ডাক শুনতে চলেছে কেমন যেন সব অতি দ্রুত তার মাথার উপর দিয়ে যাওয়ার আগে দিয়ে যাচ্ছে। রাত শুনলে আরেক বিপদ। আঙ্কেল হওয়ার খুশির সাথে 2-4টে লাগামহীন বাক্য তো রাজ দিবেই। আগে ভাগে ভেবে নিয়ে পিয়াস বলে, এই ব্যাপারে বসকে কিছু বলবেন না ম্যাম। ভ্রুকুটি করে মায়া। কেন? উনি জানতে পারলে পরে আমি তাকে মুখ দেখাতে পারবো না। তার লাগামহীন কথাতে আমি শেষ হয়ে যাব। উঁচু স্বরে হেসে দিল মায়া। মৌ ও তারেক বুঝতে পেরেছে পিয়াস মূলত ভয় পেয়েছে। বেচারা রাজ অসুস্থ থেকেও সবাইকে লাগামহীন কথাবার্তার জন্য আতঙ্কে রাখে। বাসায় এসে মায়া রাজের আলমারি খুলে কাগজপত্র দেখছে। দরজার কাছে তারেক পাহারা দিচ্ছে। কাগজপত্র সব দেখেই বলে, তার মানে ফর্মুলার ডকুমেন্টস সব মন্ত্রীমশাই কালেক্ট করেছে। এবার শুধু ফর্মুলা উদ্ধার করা বাকি। কিন্তু ওটা তো মায়ের কাছে ছিল। মা আমাকে কি যেন একটা ক্লু দিয়েছিল, তাই তো মনে পড়ছে না। আমাকে দ্রুত মনে করতে হবে, আর ফর্মুলা উদ্ধার করে ওই সোনালির জীবনকে আমি শেষ করে দিব। একটু ভেবে মায়া থেমে গিয়ে নিজেকে বলে, ওয়েট, আমার মাকে ওই রাতে মারার কারণটা তো ফর্মুলাও ছিল। শুধু তো মোহন সর্দার ও তার সম্পত্তিকে ভোগ করা না, মা তো আমাকে ওই রাতে বলেছিল এই ফর্মুলা কারো আমানত, এইটাকে রক্ষা করতে হবে। তার মানে কি এই সব কিছু সোনালি করিয়েছে? আমার প্রথম শাশুড়িকে ওই সোনালি খুন করেছে, তাও আবার ধর্ষণ করিয়ে। ছি, এই মহিলা কতটা খারাপ! এই বিষাক্ত মহিলাকে তো আমি বিষ খাইয়ে খাইয়ে মারব। মন্ত্রীমশাইয়ের কথাটাই আমি রাখবো। ওকে আমি তিলে তিলে মারব। শুধু ফর্মুলার সন্ধান করা বাকি। সংসদে শুনানির সকল কাগজপত্র নিয়ে মায়া চলে আসে হাসপাতালে। এসেই বাইরে শুধু 2জন গার্ডকে দেখতে পায়। তারেকের দিকে তাকিয়ে মায়া বলে, তুমি বাসায় চলে যাও। নো ম্যাম, আমি এখানে আপনাদের পাহারা দিব। রিস্ক নিতে চাই না আপনাদের নিয়ে। মায়া মাথাটা ওপর নিচ করে ভেতরে চলে যায়। ভেতরে আসতেই মায়ের মাথা গরম হয়ে গেল। রাজের সামনে দাঁড়িয়ে আছে মেয়ে নার্স। রাজের গা উদম হয়ে আছে। ব্যান্ডেজ করা বুকটা ফাঁকা রাখা প্রয়োজন। ওখানে জখম হয়ে আছে, কিছু মেডিসিন দেওয়া প্রয়োজন। তাই নার্সের আশা, কিন্তু নার্সের সেবা দ্বারা ভিন্ন কিছু প্রকাশ পায়। রাজের সেবার সাথে যেন সিডিউস করার এক কৌশল নার্সের হাতের ভঙ্গিতে। লাল লিপস্টিক দেওয়া ঠোঁটে হাসি ফুটিয়ে রাজের ওপর ঝুঁকে পড়ল মাত্র। রাজ একটা নাইফ নিল হাতে। সেও হয়তো কিছু একটা করতে নিয়েছিল। মায়া এটা দেখেই খুশি হয়। তার স্বামী এমন মেয়েদেরকে গায়ে ঘেঁষতে দেয় না, তাই দরজার কাছে দাঁড়িয়ে দেখছে। কিন্তু মায়াকে হতাশ করে রাজ নাইফ নেওয়ার পর পাশের টেবিলের ওপর একটা প্যাকেটে আনা ফলগুলোর মাঝে থেকে একটা আপেল নিল। তারপর নাইফ দিয়ে আপেল কাটছে। মায়া এবার রেগে গজগজ করে উঠল। রাজ না দেখেও ঠোঁট প্রসারিত করে আছে। আসলেই কি রাজ দেখেনি মায়াকে? এমন কি সম্ভব? রাজের সোজাই তো দরজাটা। সেখানে তার বউ এসে দাঁড়াবে আর সে দেখবে না, এটা হয় নাকি? রাজ মায়াকে দেখেই নাইফটা কাজে লাগালো না। দেখতে চায় বউ তার মায়াবতী রূপ ধারণ ছেড়ে কি রূপ ধারণ করে। নার্স রাজের বুকের ওপর ক্ষততে হাত বাড়িয়ে দিল। একটু ব্যথায় রাজ বলে, আউচ! খুব লেগেছে স্যার? আমি আস্তে করে মেডিসিন দিয়ে দিচ্ছি, দেখবেন ব্যথা লাগবে না। আহা কি দয়ালু নার্স! পুরুষ মানুষকে সিরিয়াস করতে এরাই তো এক্সপার্ট। রাজ মায়ের দিকে চোখ টিপ দিয়ে নার্সের উদ্দেশ্যেই বলে, এখনো কোনো ব্যথা লাগেনি, তবে লাগবে। মানে? বোম রেডি হয়ে গেছে, এখন শুধু ফাটার অপেক্ষা। বুঝতে পারলাম না স্যার। আমার বউটা আস্ত একটা বোমা, যে ফাটলে জীবন হয়ে যাবে কয়লা।
নার্স মৃদু হাসলো। রাজ আবারও বলল, বাঘ এনে দেখেছো কখনো? চিড়িয়াখানা ছোটবেলায় যেতাম, তখন একটু বাঘ দেখা হতো, কিন্তু বাঘিনী ছিল কি না মনে পড়ছে না। চিড়িয়াখানায় বাদেও মানুষরূপী একটা বাঘিনী আছে, যার কবলে পড়লে আর জীবন বাঁচানো সম্ভব না। কে স্যার? My one and only wifey. Look at her. She's now in a killing mode. নার্স পেছনে ঘুরে তাকালো। মায়াকে দেখেও স্বাভাবিক আছে। মায়াকে তো আর চেনে না, তবে রাজের কথা শুনে একটু ভ্রু কুঁচকে আসে। মায়া মৃদু হেসে এগিয়ে আসে। রাজ মায়ার এই মৃদু হাসির সাথে এগিয়ে আসা দেখে ঘাড় কাত করেই বলে, मेरा बीबी हंसी तो सामने बोलो फांसी। अब क्या करोगी नर्स बहन जी? মায়া এগিয়ে এসে এক পলক রাজের দিকে চোখ ঘুরিয়ে আবারও নার্সের দিকে ফিরেই বলে, রোগীর সেবা করতে এসে সিরিয়াস করতে আসাটা একটা আর্ট হয়ে গেছে, তাই না? সরি ম্যাম। ছেলেদের জন্য কি মেয়ে নার্স আছে শুধু? ছেলে নার্সরা নেই? আছে ম্যাম, অন্য কাজে ব্যস্ত। এখন শিডিউল অনুসারে আমি এখানে আছি। আপনি অন্য রোগী দেখুন, আমার স্বামী ব্যতীত। তাহলে স্যারের ইনজুরি? ছেলে নার্স পাঠাবেন। ওকে ম্যাম। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।